जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रीत्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 505। ভারতের স্বাধীনতা সংগ্রাম শ্রী মায়ের দৃষ্টিভঙ্গি। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে যে জাতীয় মুক্তি সংগ্রামের অন্যতম শ্রেষ্ঠ পথিকৃৎ স্বামী বিবেকানন্দের অবর্তমানে, যার সম্পর্কে প্রায়ই বলা হয় যে জীবিত থাকলে হয়তো তিনি জাতীয় আন্দোলনে সামিল হতেন, স্বদেশী আন্দোলন সম্পর্কে সংঘজননী শ্রী মায়ের কি ধারণা ছিল? 1905 খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলনকালে জয়রামবাটির কাছে কোয়ালপাড়া গ্রামে কিছু ছাত্র ও যুবক দেশ সেবার উদ্দেশ্যে একটি আশ্রম স্থাপন করেন। অচিরেই রামকৃষ্ণ মিশনের সঙ্গে তাদের যোগাযোগ স্থাপিত হয়, যদিও তখনও এই আশ্রম রামকৃষ্ণ মঠের অন্তর্ভুক্ত হয়নি। আশ্রমটি এবং সেখানকার কর্মীদের প্রতি শ্রী মায়ের বিশেষ স্নেহদৃষ্টি ছিল। কলকাতা আসা যাওয়ার পথে তিনি প্রায় প্রত্যেকবার এই আশ্রমে বিশ্রাম করে যেতেন। এখানে তিনি শ্রী রামকৃষ্ণের এবং তার নিজের ছবিও লাগিয়েছিলেন। আশ্রমে সেই ছবির নিত্য পূজা হতো। কোয়ালপাড়া আশ্রম সম্বন্ধে তিনি বলতেন, এটি আমার বৈঠকখানা। স্বদেশী আন্দোলনে কোয়ালপাড়া আশ্রম এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। বিলাতি দ্রব্য বর্জন, বিলাতি দ্রব্যে অগ্নিসংযোগ প্রভৃতি স্বদেশী প্রচারের কাজে আশ্রমের সঙ্গে যুক্ত কর্মীদের প্রবল উৎসাহে অংশগ্রহণ করতে দেখা যেত। সুতরাং আশ্রমের উপরে তখন পুলিশের কড়া নজর, এবং নতুন কোনো আগন্তুক সেখানে এলে পুলিশ তার নামধাম সব লিখে নিয়ে যেত। মা একদিন তাদের বলেন, দেখো, তোমরা বন্দে মাতরম করে হুজুগ করে বেরিও না, তাঁত করো, কাপড় তৈরি করো। আমার ইচ্ছা হয় আমি একটা চরকা পেলে সুতা কাটি, তোমরা কাজ করো। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 325। মায়ের উৎসাহে আশ্রমের কর্মীরা তাঁত ও চরকা কাটায় মন দিলেন। একদিন তারা তাদের তাঁতে বোনা একখানি কাপড় শ্রী মাকে পরতে দেন। বোনা ভালো না হলেও মা তা পেয়ে খুব আনন্দ প্রকাশ করেন এবং সাগ্রহে পরেন। উৎস শ্রী শ্রী মা ও জয়রামবাটি, পৃষ্ঠা 9 থেকে 10। বলা বাহুল্য, মায়ের এই উপদেশ ও আচরণের মধ্যে চিন্তাশীল ও পরিশীলিত মনের পরিচয় পাওয়া যায়। স্বদেশী আন্দোলনের স্বদেশী অংশের দুটি দিক ছিল, একটি বিদেশি নিয়ন্ত্রণমুক্ত দেশীয় শিল্প ও সংস্কৃতি গড়ে তোলা, অপরটি বিদেশি দ্রব্য বর্জন। বিদেশি দ্রব্য বর্জনের নামে সেদিন বহু ক্ষেত্রেই হল্লাবাজি, দরিদ্রের উপর অর্থনৈতিক চাপ এবং অনিচ্ছুক স্বদেশীয়দের উপর তথাকথিত আন্দোলনকারীদের অত্যাচার শুরু হয়েছিল। পথ ও পাথেয়, সমস্যা, সদুপায়, ঘরে বাইরে, 4 অধ্যায় প্রভৃতি রচনার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর পিতৃপুরুষকে নরকস্থ করিবার ভয়, ধোবা নাপিত বন্ধ করিবার শাসন, ঘরে অগ্নিপ্রয়োগ বা পথের মধ্যে ধরিয়া ঠ্যাঙাইয়া দিবার বিভীষিকার বিরুদ্ধে কঠোর মন্তব্য প্রকাশ করেছেন। উৎস শনিবারের চিঠি, বৈশাখ 1360, পৃষ্ঠা 11। দেশের এক পক্ষ প্রবল হইয়া কেবলমাত্র জোরের দ্বারা অপর ক্ষীণ পক্ষকে নিজের মত
শৃঙ্খলে দাসের মতো আবদ্ধ করিবে, ইহার মতো ইষ্টহানিও আর কিছু হইতে পারে না। এমন করিয়া বন্দে মাতরম মন্ত্র উচ্চারণ করিলেও মাতার বন্দনা করা হইবে না, এবং দেশের লোককে মুখে ভাই বলিয়া কাজে ভাতৃদ্রোহিতা করা হইবে। সবলে গলা টিপিয়া ধরিয়া মিলনকে মিলন বলে না, ভয় দেখাইয়া, এমনকি কাগজে কুৎসিত গালি দিয়া মতের অনৈক্য নিরস্ত করাকেও জাতীয় ঐক্য সাধন বলে না। উৎস: শনিবারের চিঠি, বৈশাখ ১৩৬০, পৃষ্ঠা ১২। জাতীয় আন্দোলনে নানা অনাচার দেখে বিশ্বকবি সেদিন প্রকাশ্য আন্দোলন থেকে দূরে সরে গিয়ে গঠনমূলক কর্মে ব্রতী হয়েছিলেন। শ্রী মায়ের কণ্ঠেও সেই সাবধান বাণী। স্বদেশীর নামে দেশে সন্ত্রাস সৃষ্টি নয়, বন্দে মাতরম ধ্বনি দিয়ে প্রকারান্তরে হল্লাবাজিকে প্রশ্রয় দেওয়া নয়, স্বদেশীর লক্ষ্য গঠনমূলক কর্মে নিয়োজিত হয়ে দেশের কল্যাণ সাধন করা। শ্রী রামকৃষ্ণের অন্যতম সন্ন্যাসী শিষ্য স্বামী অভেদানন্দ ১৯০৬ খ্রিস্টাব্দের ১৪ই সেপ্টেম্বর কলকাতায় কার্জন থিয়েটারে এক দীর্ঘ ভাষণে সেই কাজ করার কথাই বলছেন। স্বদেশী আন্দোলন যেন শুধু কথায় আবদ্ধ না থাকে, আমাদিগকে আমাদের শিল্পের উন্নতি করিতেই হইবে। শত শত শতাব্দী ধরিয়া আমাদের শিল্প উপেক্ষিত হইয়াছে, এক্ষণে আমাদের চক্ষু খুলিয়াছে, আমরা বুঝিয়াছি শিল্পে উন্নতি ব্যতিরেকে আমাদের জাতির পতন অনিবার্য। উৎস: উদ্বোধন, অষ্টম বর্ষ, পৃষ্ঠা ৬৮৭ থেকে ৮৮। ইংরাজ সরকারকে মা কোম্পানি বলতেন, কারণ ইংরাজ শাসনের আদি পর্বে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামক বাণিজ্যিক সাংগঠনের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল। ১৮৫৭ এর সিপাহী বিদ্রোহের পর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ১৮৫৮ এর বলে ভারতে কোম্পানির শাসনের অবসান হয় এবং ইংল্যান্ডেশ্বরী ভিক্টোরিয়া ভারতের শাসনভার গ্রহণ করেন। কোম্পানি বলার অভ্যাস মা ত্যাগ করতে পারেননি। ১৯১১ খ্রিস্টাব্দ গোয়ালপাড়া আশ্রমের অধ্যক্ষ কেদারবাবু পরবর্তীকালে স্বামী কেশবানন্দ আশ্রমে শ্রী রামকৃষ্ণের পট প্রতিষ্ঠা করার ব্যাপারে জয়রামবাটিতে মায়ের সঙ্গে কথাবার্তা বলতে গেছেন। মা বলছেন, এবার যাবার সময় ওখানে ঠাকুরকে বসিয়ে দিয়ে যাব। পূজা, অন্নভোগ, আরতি সব নিয়মিত করতে থাকবে। শুধু স্বদেশী করে কি হবে? আমাদের যা কিছু সবার মূল ঠাকুর, তিনিই আদর্শ। যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না। এর উত্তরে কেদারবাবু বললেন, মা, স্বামীজি তো দেশের কাজ করতে খুব বলেছেন এবং দেশের যুবকদের উৎসাহিত করে নিষ্কাম কর্মের পত্তন করেছেন। তিনি আজ বেঁচে থাকলে কত কাজই না দেশের হতো। এ কথা শুনে মা তাড়াতাড়ি বললেন, ও বাবা, নরেন আমার আজ থাকলে কোম্পানি অর্থাৎ ইংরেজ সরকার কি আজ তাকে ছেড়ে দিত? জেলে পুরে রাখত। আমি তা দেখতে পারতুম না। নরেন যেন খাপ খোলা তরোয়াল। উৎস: মাতৃ সান্নিধ্যে, পৃষ্ঠা ১৪। স্বদেশী আন্দোলনের কালে স্বামী বিবেকানন্দকে কারারুদ্ধ করে রাখার আশঙ্কাও অমূলক নয়। তার বৈপ্লবিক চিন্তা, জাতীয় জাগরণে তার সুমহান ভূমিকা, অনুশীলন সমিতির নেতা এবং কর্মী এবং ভারতবর্ষের বিভিন্ন মুক্তি আন্দোলনের নেতৃস্থানীয় ব্যক্তিদের স্বামীজির কাছে যাতায়াত সম্ভবত সংঘজননীর অজানা ছিল না। উপরের সমস্ত কথোপকথনটি লক্ষণীয়। মা বলছেন, শুধু স্বদেশী করে কি হবে? আমাদের যা কিছু সবার মূল ঠাকুর,
তিনিই আদর্শ। অর্থাৎ রাজনৈতিক আন্দোলন ও গঠনমূলক কর্মের মূলে রাখতে হবে আধ্যাত্মিকতা। ভারতীয় চরমপন্থী এক্সট্রিমিস্টস নেতৃবৃন্দের কাছে আধ্যাত্মিকতাই ছিল ভারতীয় জাতীয় আন্দোলনের মূল ভিত্তি, এবং জাতীয় মুক্তি সংগ্রাম ছিল স্পষ্টতই একটি আধ্যাত্মিক আন্দোলন। প্রাচীন ভারতীয় ঐতিহ্য, ইতিহাস, গীতা, বেদ, উপনিষদ প্রভৃতি ছিল চরমপন্থী নেতৃবৃন্দের অনুপ্রেরণার উৎস। বিপিনচন্দ্র পালের মতে, "The new nationalist movement in India is essentially a spiritual movement." উৎস: দ্য স্পিরিট অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, বি.সি. পাল, লন্ডন, 1910, পেজ 11। অরবিন্দ ঘোষ বলছেন, জাতীয়তাবাদ কেবলমাত্র নিছক একটি রাজনৈতিক কার্যক্রম নয়, জাতীয়তাবাদ হল ঈশ্বর প্রদত্ত একটি ধর্ম। তোমরা যদি জাতীয়তাবাদী হতে চাও, তোমরা যদি জাতীয়তাবাদের ধর্ম গ্রহণ করতে চাও, তাহলে সেই ধর্মীয় ভক্তি নিয়ে অগ্রসর হও। মনে রেখো, তোমরা হলে ঈশ্বরের হাতের যন্ত্র মাত্র। উৎস: শ্রী অরবিন্দ, ভলিউম 1, শ্রী অরবিন্দ বার্থ সেন্টেনারি লাইব্রেরি, পন্ডিচেরি, 1972, pp 652 থেকে 653। আর শ্রী রামকৃষ্ণের প্রতি ভক্তি, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, অরবিন্দ ঘোষ প্রভৃতি জাতীয়তাবাদী ও বিপ্লবীদের হৃদয়ে যুগাচার্য শ্রী রামকৃষ্ণ গভীর শ্রদ্ধার আসনে সমাসীন ছিলেন। বিপ্লবী সমিতিতে শ্রী রামকৃষ্ণের ছবি পূজা পেত, এবং বিপ্লবীরা রামকৃষ্ণ বিবেকানন্দ নির্দেশিত পথে আত্মগঠনে প্রয়াসী হতেন। উৎস: বিপ্লবীর জীবন দর্শন, প্রতুল চন্দ্র গাঙ্গুলি, রবীন্দ্র লাইব্রেরি, কলিকাতা, 1383, পৃষ্ঠা 141। স্বদেশী আন্দোলনের কালে বয়কট, স্বদেশী পুলিশি অত্যাচার ও চরম উত্তেজনা ভরা সেই দিনগুলিতে 1907 খ্রিস্টাব্দ জনৈক ভক্ত মাকে জিজ্ঞাসা করেছিলেন, "মা, এদেশের দুঃখ দুর্দশা কি দূর হবে না?" মায়ের উত্তর, "ঠাকুর তো এসেছিলেনই তার জন্যে।" উৎস: শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 8। অর্থাৎ এই আন্দোলনের মধ্য দিয়ে স্বয়ং ঠাকুরই কাজ করছেন। মায়ের কয়েকজন সন্তান সংকল্প করেছিলেন যে তারা অবিবাহিত থেকে আজীবন সমাজ সংস্কার ও দেশ সেবা করবেন। এ ব্যাপারে মায়ের কাছে উপদেশ প্রার্থনা করলে মা তাদের বলেছিলেন, শুধু সমাজসেবা আর দেশ সেবা নিয়ে সারা জীবন দেহ মন শুদ্ধ রাখা কঠিন। গুরুকে ভালোবেসে ইষ্টকে ভজনা করে কুমার থাকা সহজ। মেয়ে পুরুষ যেই অবিবাহিত থাকবে, ঈশ্বরকে ধরে পথ চলতে হবে। তাকে ভুলে গেলেই নানান গোলযোগ আসে। আর একটা কথা সর্বক্ষণ মনে রাখবে, মেয়ে মানুষ থেকে ফারাক। সোনার মেয়ে মানুষ হলেও সেদিকে ফিরে চাইবে না, তবে ব্রহ্মচর্য রক্ষা হবে। উৎস: সারদা রামকৃষ্ণ, পৃষ্ঠা 378। এখানেও সেই আধ্যাত্মিকতার সুর স্পষ্ট। বিপ্লব আন্দোলনের আদি পর্বে গুপ্ত সমিতিতে নিকটাত্মীয় ভিন্ন কোনো মহিলার প্রবেশাধিকার ছিল না, এবং সেখানে ব্রহ্মচর্যের উপর প্রচণ্ড গুরুত্ব দেওয়া হতো। উৎস: জেলে 30 বছর ও পাক ভারতের স্বাধীনতা সংগ্রাম, ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, পঞ্চম সংস্করণ, 1981, পৃষ্ঠা 88। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।